আলাইকুম। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। প্রতি শনিবার ঘড়ির কাঁটার ঠিক ৮টায় করোনাকালীন এই অবরুদ্ধ সময়টিতে কিছুটা মুক্ত বাতাসের খোঁজ দিতে অধিকার টিভির ফেসবুক পেজের বিশেষ আয়োজন ক্যাম্পাস আড্ডা। আর পুরো আড্ডা জুড়ে সাথে আছি আমি আফ্রিদা ইফরাত। বিশ্ববিদ্যালয় জীবনটা কিন্তু মোটেই শুধুমাত্র পড়াশোনার গণ্ডির মাঝেই সীমাবদ্ধ থাকে না। বিভিন্ন সাংগঠনিক কাজে অংশগ্রহণ, কিছু উন্নয়নমূলক কাজ, সামাজিক বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে মেতে থাকে পুরো সময়টি। আড্ডা, নাচ, গান, নাটক, কত রকম আয়োজনে মুখরিত থাকে প্রিয় ক্যাম্পাসের প্রিয় অঙ্গনটি। আর প্রিয় ক্যাম্পাসকে মাতিয়ে রাখে যে মানুষগুলো, সেই প্রিয় মানুষগুলোকে নিয়েই আড্ডা চলবে আমাদের এই ক্যাম্পাস আড্ডায়। আজ ক্যাম্পাস আড্ডায় আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ক্যাম্পাসের তেমনই প্রিয় দুই মুখ। সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে আব্দুল আলিম এবং ইউল্যাব থেকে স্বর্ণা রায়। জি, ধন্যবাদ আপনাকে। অধিকার টিভির ক্যাম্পাস আড্ডা পাওয়ার্ড বাই সোনারগাঁও ইউনিভার্সিটি, এনআইইটি এবং যাচাই এই অনুষ্ঠানে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, কিছুক্ষণের মধ্যেই স্বর্ণা রায় আমাদের সঙ্গে যুক্ত হবেন। প্রথমে আমি চলে যাচ্ছি আব্দুল আলিমের কাছে। কেমন আছেন? জি, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আমি ভীষণ ভালো আছি। করোনার এই সময়টি তো বিশ্ববিদ্যালয়ের দুয়ারে তালা। সময়গুলো কেমন কাটছে? আসলে আমরা প্রত্যেকটা বিষয়কে দুইটা ভাবে নিতে পারি। একটা ব্যাপারকে আমরা পজিটিভলিও নিতে পারি, নেগেটিভলিও নিতে পারি। তো আমার কাছে মনে হয় যে করোনাকালীন যে সময়টা আমরা পেয়েছিলাম, এই সময়টা আমরা নিজের কিছু ব্যক্তিগত স্কিল ডেভেলপমেন্টের কাজে লাগাতে পারি। যেমন আমরা ইউনিভার্সিটিতে যখন থাকি, তো সেখানে মিড টার্ম, ফাইনাল, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন এগুলো নিয়ে প্রচুর ব্যস্ত থাকতে হয়। আসলে আমাদের যে একাডেমিক সাবজেক্ট, এর বাইরে অন্য কোনো সাবজেক্ট পড়ার তেমন সুযোগ হয় না। তো এই লং টাইম, প্রায় 1 ইয়ার, এই বছরটাকে আমরা অনেকভাবেই কাজে লাগাতে পারি। যেমন আমি যেটা করেছি, আমার পছন্দের যেসব বই ছিল আমি সেগুলোকে পড়েছি। আমার মুভি যেগুলোকে আমি দেখতে পেরেছি, এছাড়াও এক্সট্রা কিছু কাজ যেগুলো আমরা গতানুগতিক প্রেজেন্টেশনের কাজে ব্যবহার করি, যেমন মাইক্রোসফট ওয়ার্ড। এটা একদম ইন জেনারেল হয়ে যায়। আমাদের প্রতিনিয়ত এই কম্পিটিশনের যুগে নিজেকে ডিফারেন্ট রাখতে হলে আমাদের প্রেজেন্টেশনটা হতে হবে ডিফারেন্ট। তো যার কারণে বেশ কিছু সফটওয়্যার যেগুলো রয়েছে, যাতে করে পাওয়ার পয়েন্টে যেমনটা প্রেজেন্টেশন দেওয়া যায়, তার থেকে শত গুণ ভালোভাবে নিজের মনের মতো করে যেভাবে সাজানো যায়, এই ব্যাপারগুলো আর কি আয়ত্ত করার চেষ্টা করেছি এবং অনেকটা করেছি। তো মনে হয়েছে যে এই কাজটা করোনা আমার জন্য পজিটিভ ছিল, সব মিলাই ওভার। আচ্ছা, শুনে ভীষণ ভালো লাগলো যে আপনি এই দুঃসময়টাকেও খুব পজিটিভলি নিয়েছেন। আসলে আমাদের সবারই এরকম ভাবেই নেওয়া উচিত। কোন বিষয়ে পড়াশোনা করছেন? আমি বিবিএ ডিপার্টমেন্টে আছি। আমার মেজর আচ্ছা, অ্যাকাউন্টিং ইউনিভার্সিটি। আচ্ছা, এই বিষয়টি বেছে নেওয়ার পেছনে কি কোনো গল্প রয়েছে? গল্পটি কি আমাদের সাথে বলা যায়? আসলে গল্পের বলতে, এটা স্কুল জীবন থেকে, যারা আসলে আমরা স্কুলে কমার্স ব্যাকগ্রাউন্ড ছিলাম, কিন্তু আমাদের দ্বিতীয় কোনো অপশন নাই যে আচ্ছা, বিজনেস ছাড়া। হ্যাঁ, কিছু আর্টস এর সাবজেক্ট থাকে, তো সেগুলো সেভাবে আসলে আমার ঘটনা বলতে গেলে সবকিছু হুটহাট করে নেয়ার পরে দেখা যাবে কি হবে। প্ল্যান করার আসলে আমি অতটা গোছালো হতে পারিনি, যার কারণে এর কোনো স্পেসিফিক গল্প নেই। আচ্ছা। বিশ্ববিদ্যালয় জীবনে কি কোনো সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন? আমার ইউনিভার্সিটি ভিত্তিক যেটা এলাকাতে যখন ছিলাম, তখন এলাকাতে আমরা একটা অনুষ্ঠান করতাম। অনুষ্ঠান বলতে আমরা বিজয় উদযাপন করতাম 16ই ডিসেম্বর। সেটা 2010 সাল থেকে শুরু হয়েছিল অবধি, এখনো চলে। তো সেটা ছিল এমন একটা প্রোগ্রাম যেখানে আমাদের এলাকা এবং আশপাশের যত এলাকা ছিল,
আমাদের সদর উপজেলা পাবনাতে। তো সেখানে আমরা 16ই ডিসেম্বরের একটা আয়োজন করতাম। সমস্ত এলাকার ছেলে পেলে যারা পড়াশোনা করতো অথবা পড়াশোনা করতো না, পড়াশোনা থেকে বঞ্চিত, তাদেরকে নিয়ে একটা আচ্ছা খেলাধুলার আয়োজন। তো সেখানে অনেক ইভেন্ট থাকতো। তো আস্তে আস্তে আমরা চেষ্টা করলাম সেখান থেকে কিছু বাচ্চাদেরকে, যারা পড়াশোনা থেকে বঞ্চিত, তাদেরকে আমাদের সংগঠনের মাধ্যমে, শহীদ আব্দুল বারী স্মৃতি পরিষদ, এই সংগঠনের মাধ্যমে কিছু বাচ্চা এমন আছে যারা পড়াশোনা করতে পারত না, বই পুস্তক অথবা স্কুল ড্রেস ফিস এইসবের ব্যবস্থা আমরা করে দিতাম। তো যখন ঢাকাতে চলে আসলাম ইউনিভার্সিটিতে, শুরুতেই প্রত্যেকটা ক্লাবের সাথে সংযুক্ত হলাম। আমাদের ফিল্ম ক্লাব, আমাদের বিজনেস ক্লাব, আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাব, ইভেন্ট ম্যানেজমেন্ট ক্লাব। এই ক্লাবগুলো অনেকটা প্রায় আহ, পড়ার সময় আমি নিজেও যুক্ত ছিলাম এবং করেছি সফলভাবে, সেগুলো চলে এখনো। সেখান থেকে বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেমন আমাদের ইউনিভার্সিটিতে যখন কোনো প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামের দায়িত্বটা পাই ইভেন্ট ম্যানেজমেন্ট। এবং যদি কোনো ভিডিও থাকে, কোনো ডকুমেন্টারি, সেটা আমাদের ফিল্ম ক্লাব থেকে সেটা করা হয়। তো এছাড়াও রয়েছে আমাদের ক্রিকেট ক্লাব আছে, ফুটবল আছে। এই সবগুলোর সাথে মোটামুটি সম্পৃক্ত ছিলাম বা আছি। আচ্ছা, তাহলে খেলাধুলার প্রতি খুব আগ্রহী মনে হচ্ছে। সরি, বলুন, বুঝি নাই। খেলাধুলার প্রতি বেশ আগ্রহী মনে হচ্ছে। শুনতে খেলাধুলার পাচ্ছেন? প্রতি আগ্রহ বলতে, আমি যখন স্কুলে ছিলাম, স্কুলে থাকা অবস্থায় আমাদের জেলা ভিত্তিক তখন বিকেএসপি তে একটা সুযোগ আসলো। তো তখন আমাদের পাবনা জেলা রাজশাহী বিভাগের মধ্যে ছিল। তো রাজশাহী বিভাগ ছিল তখন 16টা জেলা নিয়ে। তো প্রত্যেকটা জেলা থেকে একজন করে খেলোয়াড় নিত। তো সেখানে ভাগ্যক্রমে আমি আমার জেলা থেকে চান্স পেলাম একজন। তো তখন আমাদের বিকেএসপির ক্যাম্প ছিল দিনাজপুর, 2007 এর কথা। তো সেখানে চলে গেলাম। আহ আপনারা জানলে খুশি হবেন যে লিটন কুমার দাস আর আমি একই রুমমেট, আমরা একই সাথে থাকতাম। লিটন এখন জাতীয় দলে আছে। আচ্ছা, তো জি, পরবর্তীতে জি। আমার ইনজুরির কারণে আমাকে চলে আসতে হয়। চলে আসার পরে ক্রিকেট খেলাটা আর সেভাবে কন্টিনিউ করা হয়নি, তবে ভার্সিটিতে থাকা অবস্থায় আমি ডিপার্টমেন্টের ক্যাপ্টেনের দায়িত্ব পালন করেছি। এবং সেখানে কয়েকটা ম্যাচ হয়েছে, সেখানে সফল ছিলাম। সেখানে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম আমার নেতৃত্বে। এবং আমার দলে যারা ছিল, আমার ক্লাসমেট বা আমার অন্য সেকশনের ছেলেরা, জুনিয়র সিনিয়র, সব মিলে মোটামুটি সবাই খুব ভালো ছিল, আন্তরিক আন্তরিক ছিল। যার কারণে হয়তো বা সফল হতে পেরেছিলাম। একার দ্বারা তো কোনো কিছু সম্ভব না। তো ক্রিকেট এতটুকুই শেষ, তারপরে আর ক্রিকেট খেলা হয়নি। না, তবুও নীল আপনার ক্রিকেট খেলোয়াড় জীবন। ইনজুরিটা না হলে হয়তো বা আমরা দেখতে পেতাম লিটন দাসের সাথে আপনাকেও। তো এই মুহূর্তে আমাদের সাথে জয়েন করেছে স্বর্ণা রায় ইউ ল্যাব থেকে। আপনাকে অসংখ্য শুভেচ্ছা আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। ধন্যবাদ। জি, কেমন আছেন আমারও আপনি? ভালো লাগতেছে আপনাদের মতো প্রোগ্রাম। আমি ভালো আছি, আপনারা ভালো? জি, জি, খুব ভালো আছি। তো বর্তমানে তো যেহেতু করোনাকালীন সময়, আমরা সবাই জানি আমাদের বিশ্ববিদ্যালয় বন্ধ। তো এই সময়টাতে কি করা হয়? আসলে আমার বাসা, আমি হিন্দু, আমার বাসা পুরান ঢাকায়। আর আচ্ছা, করোনার পর থেকে প্রথম 3 মাস বাসায় সবাই ছিলাম, অনেক অনেক বেশি ঝামেলা হয়নি, কারণ হচ্ছে আমার ইউনিভার্সিটির অনেক কাজ ছিল। আমাদের ইউনিভার্সিটি অনেক তাড়াতাড়ি হচ্ছে এনভায়রনমেন্টের সাথে, সরি, না এই ঠিক আছে। এনভায়রনমেন্টের সাথে কোপ আপ করতে পেরেছিল। সো আমাদের কাজ অনেক তাড়াতাড়ি শুরু হয়ে গেছিল। সো এই কারণে হচ্ছে আমরা, সরি সরি সরি, এক্সট্রিমলি আচ্ছা, সরি। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো আমার বেশ ইউনিভার্সিটি ব্যস্ত। অনেক কাজ ছিল, অনেক প্রেসার ছিল, তো ওগুলাই আমি কন্টিনিউ করতেছিলাম। এবং এর মাঝখানে কখন করোনা মানে চলে গেছে আহ, বুঝতে পারিনি সত্যি কথা। কারণ ইউনিভার্সিটির অনেক প্রেসার ছিল, তার মধ্যে পূজা শুরু হয়ে গেছে, ব্যাক টু ব্যাক দুটা পূজা। তো ওই ওই প্রেসার গুলা এবং কাজগুলো করতে করতে আমি সত্যি মানে করোনার এই বন্ধটা ইউটিলাইজ করছি বেশি। মানে আমার আচ্ছা, অত বেশি সমস্যা হয়নি।
করোনা এসে চলে যায়নি, করোনা এখনো রয়েই গেছে। আমরা আসলে সেরকম ভাবে সেটাকে এখনো পর্যন্ত ভাবছি না যে আছে। যাই হোক, তাহলে তো আপনার বেশ ব্যস্ততায় সময় কেটেছে। ইউনিভার্সিটির অনেক কাজ বলছিলেন, তো ইউনিভার্সিটির কোনো সংগঠনের সঙ্গে কি যুক্ত রয়েছেন? হ্যাঁ, আমি আমাদের ইউনিভার্সিটিতে 4টা অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম আছে। ইউলেপ টিভি, 11 নিউজ, শাটারবাগ, আর হচ্ছে পিআর ফর ইউ। আমি হচ্ছে ইউলেপ টিভির একজন প্রাক্তন সদস্য। ওইখানে এক্সিকিউটিভ মেম্বার হিসেবে ছিলাম 2 সেমিস্টার। কিন্তু ওখানে এখন আছি, আমার লাস্ট সেমিস্টার চলতেছে। কিন্তু অত অ্যাক্টিভ না আর কি। কিন্তু ওইখানে ইউলেপ টিভির হয়ে আমি অনেক কাজ করার সুযোগ পেয়েছি আর কি। আচ্ছা, লাস্ট সেমিস্টারে আছেন, বিশ্ববিদ্যালয় জীবনের একেবারে শেষের দিনগুলো তাহলে পার করছেন। জি। আচ্ছা, বিশ্ববিদ্যালয় জীবনের একেবারে শুরুর দিনগুলো কি এখনো মনে পড়ে? অনেক অনেক বেশি, মানে যদি এই করোনা, অবশ্যই অনেক দারুণ ছিল। মানে আমার স্কুল কলেজ হচ্ছে একদম বয়েজ গার্লস স্কুল কলেজ। প্রাইভেট ইউনিভার্সিটিতে যে কম্বাইন একটা পরিবেশ, ওটা আমার জন্য একটা সারপ্রাইজ ছিল। ওদের সাথে কোপ আপ করাটা অনেক বেশি সারপ্রাইজ ছিল। যেহেতু আমি পুরান ঢাকায় থাকি, আমার মেন্টালিটি আর ওদের মেন্টালিটি অনেক বেশি ডিফারেন্ট। সো ওই জায়গাটা থেকেও অনেক কিছু জানতে পারছি। আর আমাদের ইউনিভার্সিটির সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে আমাদের ইউনিভার্সিটি হচ্ছে ওপেন ক্রেডিট, মানে সিনিয়র জুনিয়র সবাই একসাথে ক্লাস করে। তো ওই কারণে অনেক, মানে আমরা র্যাগিং কখনো পাইনি। বড়রা বরঞ্চ মানে সিনিয়র যারা ছিল তারা অনেক হেল্প করছে। মানে ইউল্যাব টিভিতে অনেক হেল্প করছে, কোর্সের কাজে অনেক বেশি হেল্প করছে। অনেক আমরা মানে আমার ইউল্যাবে আমার ব্যাড মেমোরি বলতে কোনো মেমোরি নেই। আমি অনেক উপকৃত হয়েছি ইউল্যাবে যাওয়ার পর থেকে আর কি। আচ্ছা, জেনে খুবই ভালো লাগলো যে আপনার বিশ্ববিদ্যালয় জীবনে কোনো র্যাগিং নেই, পুরোটাই খুবই আর কি সহযোগিতাপূর্ণ একটি যাত্রা আপনার পুরো বিশ্ববিদ্যালয় জীবনে গিয়েছে। তবে বিশ্ববিদ্যালয় জীবনের একেবারে শুরুর দিকে কোনো মজার একটি ঘটনা যদি আমাদের সাথে শেয়ার করেন। আসলে আমাদের ইউনিভার্সিটিতে কারিকুলাম ইন্টিগ্রেশন হয়। আমি মিডিয়া স্টাডিজ এন্ড জার্নালিজম ডিপার্টমেন্টের। তো এইখানে থাকাকালীন অবস্থা আমাদের প্রত্যেক সেমিস্টারে একটা কারিকুলাম ইন্টিগ্রেশন হয়, যেখানে আমাদের প্রজেক্ট হচ্ছে সাবমিট করা লাগে। তো আমি যখন 5 সেমিস্টারে থাকি তখন আমাদের আমাদের ফ্যাকাল্টি উনি বলে যে আপনারা হচ্ছেন ইন্টারভিউ নিবেন, মানে ওইখানে যারা যাদের প্রজেক্ট গিয়েছে তাদের ইন্টারভিউ নিবেন। তো ওই জন্য আমাদের অনেক খাটাখাটনি করা লাগে। আমরা শিল্পকলাতে যাই, ওইখানে কয়েকজনকে চেষ্টা করি, মানে ভুলবশত হ্যালো হ্যাঁ, শুনতে পাচ্ছি হ্যালো আপনাকে। হ্যাঁ, ভুলবশত হচ্ছে আমরা একজনের ইন্টারভিউ নেই, নাম দিই একজনের, ছবি দিই আরেকজনের। তো আমরা যখন আমাদের ইন্টারভিউটা যখন পাবলিশ হয় 11 নিউজে, সে বলতেছে এই প্রজেক্ট তো আমার, কিন্তু নাম তো আরেকজনের, ছবি তো আরেকজনের, এটা কেন হলো? তো পরে আমরা সবাই আর কি মানে বোকা হয়ে গেছি যে আমরা আসলে কার্ডটা নিছি আর কে। তখন তো সবাইকে চিনতাম না, মাত্র 1.5 মাস হয়েছিল যে ইউনিভার্সিটিতে এন্টার করছে। তো ওইটা একটা মজার এক্সপিরিয়েন্স ছিল। মানে পরে যখন জুনিয়ররা আমাদের ইন্টারভিউ নিতে আসতো তখন আমাদের এই মেমোরিটা মনে পড়ে অনেক মানে মজা লাগতো। আচ্ছা, কিছুটা ভীতিকর ছিল বটে, একজনের নাম আরেকজনের ছবি দিয়ে দেওয়া। তবে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ, এই বিষয়টি কেন বেছে নিলেন? এর পেছনে কি কোনো গল্প রয়েছে? এই বিষয়টিতে পড়াশোনার আগ্রহটা আসলে কেন তৈরি হলো? আগ্রহ তৈরি করবো না? হ্যালো, হ্যাঁ, আমি বিবিএ পড়বো না এতটুকু শিওর ছিলাম। হ্যাঁ, আমি বিবিএ পড়বো না এতটুকু শিওর ছিলাম। তো ওটার বাইরে কিছু করতে হবে, এবং আমি যেহেতু অনেক বেশি ইন্ট্রোভার্ট একজন মানুষ, এবং আমার সবসময় একটা সত্যের সন্ধানে একটা তাড়না অলওয়েজ থাকতো, যে আমি অনেক বেশি কিউরিয়াস থাকতাম যে কি হইলো, কিভাবে হইলো, কেন হইলো। এই এই আমাদের জার্নালিজমে একটা টার্ম আছে যে 5H1W। তো এই জিনিসটা আমি অনেক আগের থেকে খুব কিউরিওসিটি নিয়ে খোঁজার চেষ্টা করতাম। তো ওই জায়গাটা থেকে বাবা বললো যেহেতু তোমার অনেক বেশি ইন্টারেস্ট, তুমি এটাই করো আর কি। তো ওর পর থেকে আর কি জার্নালিজমের জন্য ইউনিভার্সিটিতে
যাওয়া। আপনি আপনার পরিবার থেকে এই বিষয়ে পড়ার জন্য সহযোগিতা পেয়েছিলেন? দেখা যায় অনেক ক্ষেত্রে মেয়েদের এই বিষয়টা পড়াশোনার ক্ষেত্রে প্রতিবন্ধকতা থাকে। রাইট। আচ্ছা, আপনি কি হচ্ছে কমার্স ব্যাকগ্রাউন্ডের ছিলেন? না, আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিলাম। আচ্ছা, তাহলে বিবিএ এর প্রতি বিতৃষ্ণার কারণটা কি, যে পড়বেনই না কেন? বিবিএ কি সমস্যা হলো? বিবিএ না পড়ার একমাত্র কারণ হচ্ছে আমি আমার আশেপাশে যত বড় ভাই ছিল, বড় বোন ছিল, কি পড়েন বিবিএ পড়তেছি, কি পড়েন বিবিএ করতেছি, চাকরি আচ্ছা, হচ্ছে না, বিবিএ বিবিএ বিবিএ, মানে আমার ভালোই লাগতো না আর এই জিনিসটার সাথে আর কি নিজেকে কখনো, মানে আমি আমি কখনো এমন ছিলাম যে আই এম নট গোয়িং উইথ দ্য ফ্লো, এই ফ্লোতে যা আমি পছন্দ করতাম, তো ওই পছন্দ না করাটাই আর কি বিবিএ কে পছন্দ না করার একটা কারণ। আচ্ছা, ঠিক আছে। না, বিবিএ ছাড়াও তো বিশ্ববিদ্যালয়ে আরো অনেক বিষয় রয়েছে যেগুলোতে আসলে পড়াশোনা করা যায়। যেহেতু আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছিলেন, তো অন্যান্য বিষয়ের প্রতি আগ্রহ কেন নেই, বা বিবিএ কেই কেন এত আর কি? সিএসই বলতে গেলে সেটাও তো হচ্ছে গণহারে সবাই পড়ছে। মানে ওভারঅল সব সাবজেক্টেরই প্রতি মানে আমার ছিল যে আমি এমন কিছু একটা করব যেটা আমাকে একটু আমাকে আমার মতো থাকবে, মানে আমার আচ্ছা, পুঁথিগত ঠিক। বিদ্যা অত বেশি ভালো লাগতো না, আর মুখস্থ বিদ্যা একেবারেই ছিল না। তো সব মিলায় হচ্ছে আমি আমার মতো থাকতে পারবো বা আমার চিন্তা ভাবনার একটা বহিঃপ্রকাশ ঘটবে এমন একটা জায়গা বা এমন একটা বিষয় নিয়ে পড়াশোনা করার খুব ইচ্ছা ছিল। তো আমার এই আচ্ছা, এই ঠিক আছে। মুক্ত চিন্তা ভাবনা বা আমার যে একটু ভিন্ন ধর্মের চিন্তা ভাবনার জন্য আমার মনে হয় জার্নালিজম ছাড়া আমার আর কোনো পথ ছিল না। আচ্ছা, তো ওর আপনার জন্য জন্যই শুভকামনা, জার্নালিজমে। আপনার মুক্ত চিন্তা ভাবনার জন্য। আমরা আব্দুল ধন্যবাদ। আলিম ভাইয়ের কাছে চলে যাই। আপনি কোন বর্ষে আছেন? আমি শেষ বর্ষে আছি, বলতে আমাদের আচ্ছা, লাস্ট আপনিও সেমিস্টার। তাহলে একেবারে শেষ বর্ষ। তো আপনার কাছে আমার একই প্রশ্ন থাকবে, একেবারে প্রথম দিকের সময়গুলোর কথা কি মনে পড়ে কিনা? প্রথম দিনের সময় তো আর বিশ্ববিদ্যালয়। আহ, ভোলার মতো থাকে না, ওই সময়গুলো আসলে খুব মেমোরেবল থাকে। তবে আমার কাহিনীটি ডিফারেন্ট। ডিফারেন্ট বলতে যে আমার তো ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পর ইচ্ছা ছিল আমি বিদেশ চলে যাব, বাইরে গিয়ে পড়াশোনা করব। তো সেজন্য আইএলটিএস করলাম। আইএলটিএস করার পরে বেশ কিছুদিন ঘুরলাম, নিজের সিদ্ধান্তে সবকিছু করলাম। ফ্যামিলি তো আমার পক্ষে তাই দিবে না, এটা স্বাভাবিক। কারণ যখন দেখতেছে ইন্টারের পরে আমার 1 বছর, 2 বছর, 3 বছর পার হয়ে যাচ্ছে, আমি কোনো কিছুই করতেছি না। তো ভার্সিটিতে ভর্তি হওয়ার গল্পটা কেমন? আমি ঢাকাতে ঘুরতে এসে তার আগে মেবি আমার পাসপোর্ট কমপ্লিট, পোল্যান্ডে চলে যাওয়ার কথা। তো সেই মুহূর্তে আমার এক খুবই শুভাকাঙ্ক্ষী, যে সবসময় আমাকে সাপোর্ট করতো, আমাকে উৎসাহ দিত, ও আমার মাঝে কিছু একটা দেখতো, তার তার ভাষ্য মতে আর কি। তো সে সবসময়ই সাপোর্ট দিত। তো ও সোনারগাঁও ইউনিভার্সিটিতে ছিল। তো আমি যেদিন ঢাকায় আসলাম খুব ভোরবেলায়, ও এসে আমাকে বললো, ভাই এক কাজ করো, তুমি আমার ভার্সিটিতে ভর্তি। আমি বললাম যে আমি তো ঢাকায় ঘুরতে এসেছি, আমি কি ভার্সিটিতে ভর্তি হতে এসেছি? তো 4 বছর আমি পড়বো, তুমি কি পাগল হয়েছো? বলে চলো ভর্তি হও, ভালো লাগলে পড়ো, না লাগলে পড়ো না। মানে আমাদের পাবনার মানুষের সিদ্ধান্তের না কোনো ঠিক নেই। যখন যেটা মনে হবে পড়ে বসে। তো ভর্তি হলাম। ভর্তি হয়ে আমি চিন্তা করতেছি আমি এতদিন পড়াশোনার বাইরে, আমি কি লিখতে পারবো ঠিকভাবে? তো দেখতে 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 একদিন কালাম স্যারের, আমাদের ডিন স্যার কালাম স্যার, তার ক্লাস করলো। তিনি ক্লাসে একটা কথা বললেন, এখনো আমার কথাটা মনে আছে। তিনি বললেন যে এই শহরে অনেক মানুষ আছে যারা চাকরি করতেছেন, যাদের সিজিপিএ খুব কম ছিল। একটা সময় গিয়ে তারা তাদের গ্রাজুয়েশন শেষ করেছে এত ভালো সিজিপিএ দিয়ে। এরকম উদাহরণ হাজার হাজার। তো কথাটা এখনো মনে পড়ে। তো প্রথম মিড টার্ম পরীক্ষা দিলাম। আমাদের মিড টার্ম পরীক্ষা তো 30-এ, প্রথম পরীক্ষা। ফার্স্টে অ্যাকাউন্টিং ছিল। অ্যাকাউন্টিং এ পেয়েছি 29.5। আর ইংলিশে পেয়েছি 29। আমি কনফিউজ হয়ে গেছি। আমি কনফিউজ হয়ে স্যারের কাছে গেছি, স্যার আপনি মনে হয় আমার খাতা দেখা ভুল করেছেন। কেন? স্যার আমি কি সত্যি এত মার্ক পেয়েছি? স্যার তো
অট্ট হাসি যে আপনি আসলে তো নাম্বার পেয়েছেন, আপনাকে নাম্বার দিয়েছে। তো এই ব্যাপারগুলা ভার্সিটির শুরুতে খুবই মনে পড়ে যে স্যারদের উৎসাহ দেয়া, তাদের কারণে হয়তো বা আজকে সিজিপি এর যে দ্বারপ্রান্তে পৌঁছেছি শুধুমাত্র তাদের উৎসাহের কারণে। কারণ আমি স্কুলে মোটেও ভালো ছাত্র ছিলাম না। ভালো ছাত্র বলতে কি সংজ্ঞা আমি এখনো সঠিকভাবে বলতে পারবো না, যে আসলে ভালো ছাত্র কাকে বলে। ঠিক আছে, সেই হিসাবে আমি স্কুলে কখনো ভালো করি, কলেজে কিভাবে যে পাশ করেছি সেটা আল্লাহ জানে। বাট ভার্সিটিতে এসে যখন বুঝলাম যে আমার কাছে সবচেয়ে মনে হতো যে আত্মমর্যাদা আমার সবসময় থাকতে হবে। তো আত্মমর্যাদা কিসে বাড়ে? পরিশেষে এসে দেখলাম শিক্ষাই মানুষের আত্মমর্যাদাকে বাড়ে। এই শিক্ষাটাকেই আমি বেছে নিলাম, যেটাকে হাতিয়ার হিসাবে, যে এটাই আমার আত্মমর্যাদা বাড়ানোর হাতিয়ার। সেদিন থেকে আমার পড়াশোনা এত ভালো লাগে, এত ভালো লাগে যে বলে বোঝাতে পারবো না। যে সারাদিন যদি আমি পড়তে পারতাম, আমার যদি পৃথিবীতে কোনো কাজ না থাকতো, আমি শুধু পড়তাম। কারণ এর মাঝেই সব কিছু। এই আর কি ভার্সিটির গল্প। শুনে ভীষণ ভালো লাগলো যে আপনাদের বিশ্ববিদ্যালয় জীবন শিক্ষকদের যে উৎসাহটা আপনারা পাচ্ছেন আসলে খুবই জরুরি একজন শিক্ষার্থীর এগিয়ে যাওয়ার পেছনে। অবশ্যই। ইতিমধ্যেই আমাদের সঙ্গে কমেন্ট বক্সে অনেকেই যুক্ত হয়েছেন, আমরা দেখতে পাচ্ছি। কেউ দর্শক ইচ্ছে করলে কিন্তু আপনারাও যুক্ত হতে পারেন আমাদের আড্ডায়, জানিয়ে দিতে পারেন আপনাদের মন্তব্যটি কমেন্ট বক্সের মাধ্যমে। ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি কিছু কমেন্ট। এখানে কাজী রাব্বি লিখেছেন, আব্দুল আলিমকে তিনি লিখেছেন জোস, মানে তিনি আসলে আব্দুল আলিমের কথায় খুবই অনুপ্রাণিত হয়ে তিনি তাকে শুভকামনা জানিয়েছেন। এছাড়া মাসুদ রানা লিখেছেন আপনাদের দুজনকে বেস্ট উইশেস জানিয়েছেন। সালিনা মিতু লিখেছেন নাইস। তো আমরা এবারে চলছি স্বর্ণা রয়ের কাছে। বিশ্ববিদ্যালয় জীবনের গল্প তো শুনলাম আপনার কাছে, তো সাংস্কৃতিক অঙ্গনে কি কোনো আগ্রহ রয়েছে, কোনো কাজ করা? আপনি তো একেবারে না, টেলিভিশনের মানুষ, তো এই ক্ষেত্রে কোনো আগ্রহ রয়েছে কিনা, নাকি অর্গানাইজেশনে বেশি আগ্রহ? না, অর্গানাইজেশনে বেশি আগ্রহ। আমি সাংস্কৃতিক অঙ্গনের সাথে অত বেশি যুক্ত না। ওই সাংস্কৃতিক অঙ্গন বলতে শুধু গান শুনতে ভালো লাগে, এই এতটুকুই, এর বেশি কিছু না। গান শুনতে ভালো লাগে, আপনার প্রিয় গান কি শুনি? প্রিয় গান আসলে ওভাবে তো বলা যাবে না, মাঝে মাঝে যেটা ভালো লাগে শুনতে। এখন হঠাৎ করে আমার তপুর কথা অনেক মনে পড়তেছে, কেন জানি আমার মনে হচ্ছে তপুর কোনো একটা গান চললেই হবে। এখন আমি শুধু তপুর গান শুনবো, মানে আপনি বলার পর আমার তপুর কথাটাই মনে পড়লো। তপুর শেকে অ্যালবাম একটা ছিল, শেকে অ্যালবামের মানে পুরা অ্যালবাম লিস্টে আমার ভালো লাগে, একদম শুরু থেকে একদম শেষ পর্যন্ত যে গান, কয়টা গান আছে ওখানে, একটা গান আছে আমি কে, ওই গানটা কেন জানি আমার কন্টিনিউয়াসলি আমার মাথার মধ্যে বাজতেছে, কিন্তু আমার লিরিক্স কিচ্ছু মনে নাই, মনে হচ্ছে যে ওই গানটাই বাজতেছে আর কি। বুঝতে পেরেছি। আচ্ছা, বিশ্ববিদ্যালয় জীবনে আপনার সেরা প্রাপ্তির গল্পটা যদি শুনি, এখনো পর্যন্ত যেহেতু একেবারে শেষ পর্যায়ে চলে এসেছেন, আর কিছুদিন পরে এই বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে যাবেন, তো এখনো পর্যন্ত আপনার সেরা প্রাপ্তির জায়গাটি কোথায়? সেরা প্রাপ্তির জায়গা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি, আমি কিছুক্ষণ আগেই বললাম কারিকুলাম ইন্টিগ্রেশন হয়, তো কারিকুলাম ইন্টিগ্রেশনে ইউনিভার্সিটির টিভির যে প্রোগ্রাম বা নিউজ বলেন, এখানে অনেক কাজ হতো, ইলেকট্রিভিতে অনেক কাজ হয়। তো ইলেকট্রিভিতে অনেক কাজের মধ্যে আমারও একটা কাজ ছিল, আমার তখন খুব সম্ভবত 5th সেমিস্টার বা 6th সেমিস্টার চলতেছে। তো তখন হচ্ছে আমি একটা প্রোগ্রাম বানাই, ঢাকা ওল্ড ঢাকা ফুড, ওই রিলেটেড। ওই প্রোগ্রামটাকে বেস করে হচ্ছে আমাকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হয় ওই কারিকুলাম ইন্টিগ্রেশনে। ওই অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট হেড যে ছিল জুডুলাম হেলেনের কাছ থেকে। মানে ওইটা হচ্ছে অন্যরকম একটা প্রাপ্তি, ওই প্রাপ্তির কোনো তুলনা হবে না, ওটার কোনো ভাগ হবে না আসলে। ওই ওই পাওয়ারটা অনেক বেশি আকাঙ্ক্ষিত, যেই আর কি করে না কেন, কখনো কোনো কাজের জন্য যদি কেউ আপনাকে অ্যাপ্রিসিয়েট করে, সেটার এটার কোনো
এর চেয়ে বড় প্রাপ্তি আর হতে পারে না। এইটাই ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো আপনার প্রাপ্তির গল্পটি শুনে। আব্দুল আলিম, আপনার কাছেও জানতে চাইবো একই কথা, আপনার বিশ্ববিদ্যালয় জীবনের প্রাপ্তির জায়গাটি কোথায়? আমার সব থেকে বড় প্রাপ্তি এটাই যে আমি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছি। আমার কাছে এটাই সব থেকে বড় মনে হয়, কারণ আজকে যদি আমি বিশ্ববিদ্যালয়ে না পড়তাম হয়তো জীবনটা কেমন হতো বলতে পারি না, তবে এমন হতো না এখন যেমনটা। আর অ্যাচিভমেন্টের কথা যদি বলেন, অ্যাচিভমেন্টের কথা বলতে গেলে শুরু থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত ভার্সিটিতে বেস্ট লাইব্রেরি ইউজার ফার্স্ট পজিশন এখনো আমার, প্রত্যেক বছর সাথে থাকি। এবং ভার্সিটিতে যতগুলো কম্পিটিশন হয়েছে সবগুলোতে আমি ফার্স্ট, আলহামদুলিল্লাহ। কেন যে হয়েছে জানি না, তবে হয়ে যায় কেমন করে যেন। বিতর্ক প্রতিযোগিতা, সাহিত্য প্রতিযোগিতা, বা আমার এত মনেও নাই, কারণ আমার এতগুলো অ্যাওয়ার্ড ভার্সিটি আমাকে দিয়েছে যে আমার মনে পড়ে না যে কতগুলো সার্টিফিকেট আমার আছে, শুধুমাত্র ভার্সিটির এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করে। এখানে ক্রিকেট থেকে একটা আছে, যতগুলো সেক্টর ছিল আর কি সবগুলো থেকেই পেয়েছি। এর থেকে বড় পাওয়া আমার কাছে এটাই মনে হচ্ছে যে ভার্সিটিতে আবার পড়তে পারা। ওই ছেলেটাকে আমি এখনো থ্যাঙ্কস জানাই, এখনো মাঝে মাঝে আড্ডার ফাঁকে মজা করে বলি তুমি কেন আমাকে নিয়ে গিয়ে ভর্তি করলা ভার্সিটি। আজকে যে সম্মানটুকু আমি পাই, যে মানুষ আমাকে ভালোবাসা যে দেয়, আপনারা আমাকে দেখেছেন, আমি যে এখানে আসতে পেরেছি, এটা আমার ইউনিভার্সিটির মাধ্যমে। আমি যদি না থাকতো স্বপ্নে আসতে, ভার্সিটিতে পড়তে পারাটাই আমার সব থেকে বড় একটা। অবশ্যই ভীষণ ভালো লাগলো আপনার প্রাপ্তির গল্প শুনে। ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি যে আরো কিছু কমেন্ট আমাদের কমেন্ট বক্সে যুক্ত হয়েছে। এখানে কাজী রাব্বি লিখেছেন, Alim and also Alim and me also is a student. We are proud to be part of Surargaon University. রাব্বি আসলে আমার সবসময় কম্পিটিটর ছিল। আমার সিজিপিএ যদি থাকতো 3.85, ওর সিজিপিএ থাকতো 3.80। এবার ও যদি করতো 3.90, আমি চলে যেতাম 3.96। তো আমাদের মধ্যে সব সময় একটা কম্পিটিশন হতো, বাট ওভারঅল আমার যদি সেকেন্ড পার্ট বলা যায় তাহলে আচ্ছা, এরকম সুস্থ প্রতিযোগিতার প্রয়োজন রয়েছে। এছাড়াও আমি দেখতে পাচ্ছি এখানে কমেন্ট করেছেন মাসুদ রানা, তিনি লিখেছেন দিদিকে আজ অনেক হাস্যোজ্জ্বল লাগছে। তিনি স্বর্ণা রয় দিদিকে লিখেছেন। ধন্যবাদ মাসুদ রানা আমাদের সঙ্গে কমেন্ট বক্সের মাধ্যমে কমেন্ট করে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ। স্বর্ণা রয়, ছোটবেলাটা কেমন ছিল? একেবারে ছোটবেলাটা কি ঢাকাতেই বেড়ে ওঠা, ঢাকারই মেয়ে? হ্যাঁ আমি ঢাকার মেয়ে না, বাট আমার ছোটবেলাটা হচ্ছে ঢাকাতেই। আমি একটা মিশনারি স্কুল, এখানে সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্সে পড়াশোনাটা মানে স্কুলিংটা করেছি। আর তারপরে কলেজ হচ্ছে মতিঝিল মডেল, তারপর হচ্ছে ইউল্যাব। এই হচ্ছে আমার পড়াশোনাটা। আর ছোটবেলাতে আমি ভীষণ দুষ্টু ছিলাম, যেভাবে দেখতেছেন অনেক বেশি টকেটিভ ছিলাম, যেটা বাট পড়াশোনা আমার সবসময় লাইনেই ছিল আর কি। আমি পড়াশোনা করতে পছন্দ করতাম, আমার পড়াশোনা করতে খুব ভালো লাগতো। আর আমাদের মিশনারি স্কুলে অনেক বেশি প্রেসার থাকতো, হচ্ছে নিয়ম শৃঙ্খলার দিক থেকে, ডিসিপ্লিনের জন্য অনেক বেশি প্রেসার থাকতো। তো ওই জায়গাটা অনেক বেশি বলতে গেলে মেনটেন করতে হয়েছে। তো ওই ক্ষেত্রে আর কি অনেক বেশি স্ট্রাগল করা, মানে স্কুলে টাইম মতো যাওয়া, প্লাস স্কুলে হচ্ছে আমাদের স্কুলে ছিল 2 বেনি করে, বা চুল যদি এতটুকু নিচে চলে আসে তাহলে কলা বেনি করতে হবে। তো ঘুম থেকে উঠতেই হয়তো বেনি করার জন্য, যাতে নাকি টাইম মতো স্কুলে পৌঁছাতে পারি। যদি না হতো বেনি আর কি, কলা বেনি, সিস্টাররা ওইখানে মানে একদম অ্যাসেম্বলি শেষে দাঁড়িয়ে থেকে যারা যারা বেনি করেনি তো তাদেরকে বেনি করানো হতো। তো ওই মেমোরি গুলা অলওয়েজ আর কি মাথায় থাকবে। তো হ্যাঁ, ওই জায়গাটা থেকে আর কি। বেড়ে ওঠা কি পুরান ঢাকাতেই? হ্যাঁ, আমার সবকিছু পুরান ঢাকাতে, শুধু ইউনিভার্সিটি পুরান ঢাকার বাইরে, এই আর কি ডিফারেন্স। আচ্ছা, তো পুরান ঢাকার যে
আমাদের কথা বলার একটা ধরন রয়েছে, সেটা কি আয়ত্ত করা হয়েছে? না, আমার বাসায় আসলে কেউ প্র্যাকটিস করে না। আমার বাবা উম, আমার জন্মের পরপরই ঢাকায় চলে আসে, মানে আমার জন্মটা আর কি ঢাকায়। আমার বাবা মা হচ্ছে, বাবা থাকতো ঢাকায়, মা থাকতো গ্রামে। আমার মেজো বোনের জন্মের পরে হচ্ছে ঢাকা চলে আসে। আমার জন্মের পর হচ্ছে পুরো সেটেল হয়ে যায় আর কি আমরা। তো আমার জন্ম এখানে, বাড়াও এখানে, সবকিছু এখানে। সেজন্যই কিন্তু বলছিলাম যে পুরান কিন্তু ঢাকায় আমাদের যে বাসায় আমাদের। ভাষাটা আর আচ্ছা, কি কেউ আপনাদের বুঝতে বলে না। পেরেছি। আচ্ছা, আপনি কি একেবারেই পারেন না, যেহেতু ওখানে বড় হয়েছেন, তো শুনেও তো মানুষ কিছু না, আমি শিখতে পারে। একেবারেই পারি না। আমার আমার বাসায় কেউ পারে না, আর আমি কখনো আহ, সত্যি কথা বলতে আয়ত্ত করার চেষ্টা করিও নি, কারণ আমার আশেপাশে কেউ বলে না। আচ্ছা, ওই বুঝতে কারণে আমার পেরেছি। কোনো আইডিয়াও নাই আর কি। আচ্ছা, বিশ্ববিদ্যালয়ের জীবনের এমন একটা দিন আপনি যেটা কোনোদিনও ভুলতে পারবেন না, এরকম কোনো একটা দিনের কথা কি আমাদের সাথে শেয়ার করা যায়? যেহেতু করোনা রিলেটেড কথাবার্তা হচ্ছে, সেই কারণে আর কি বলতেছি। আমাদের এই সেমিস্টারটা শেষ ছিল। সেই সেমিস্টারে নর্মালি ইউনিভার্সিটিতে র্যাগ ডে হয় বা যাই হোক, একটা অনুষ্ঠান হয়, বিদায় অনুষ্ঠান হয়। যেহেতু মানে ইউনিভার্সিটির সাথে আমার সম্পর্ক খুবই গভীর, মানসিক জায়গা থেকে হোক, প্রফেশনাল জায়গা থেকে হোক, ফ্যাকাল্টিদের সাথে, স্টুডেন্টদের সাথে অনেক বেশি ফ্রেন্ডলি। তা আমার একটা আফসোস সবসময় থেকে যাবে, মানে এতক্ষণ তো ভালো বললাম, বাট ওই জায়গাটা থেকে এর বলতেছি যে আমার ইউনিভার্সিটি থেকে বিদায়টা নেওয়া হলো না। মানে এই দুঃখটা আমার সব সময় থাকবে, যে আমি ইউনিভার্সিটি থেকে একটা র্যাগ দিয়ে পেলাম না। আমার আমার ব্যাচের যারা আছে তাদের সাথে আমার আর কবে দেখা হবে আমি নিজেও জানি না। এখন কনভোকেশনের দিন আদৌ দেখা হবে কিনা সেটাও জানি না, কারণ হয়তো আমার সাথে যারা ছিল তারা বের হয়ে যাবে, হয়তো বা কেউ বাইরে চলে যাবে, কে থাকবে কেন। এই আফসোসটা আমাকে সব সময় আর কি মানসিক ভাবে একটা যন্ত্রণা দেয়, যে আমার ইউনিভার্সিটিতে র্যাগ ডেটা হলো না বা ওদের সাথে শেষ দেখাটা হলো না। তো এটা আমার কাছে খুবই মর্মান্তিক একটা ব্যাপার। আশা করি এই পৃথিবী দ্রুত সুস্থ হয়ে যাক, আপনার এই যে দুঃখটা সেটা কেটে যাক, সবার সঙ্গে আবার দেখা হোক। আব্দুল আলিম, আপনার কাছে আমি একই কথা জানতে চাইবো যে বিশ্ববিদ্যালয় জীবনের এমন একটা দিন যেটা আসলে আপনি চাইলেও কখনো ভুলতে পারবেন না। আসলে বিশ্ববিদ্যালয়টা আমার কাছে এখনো খুব ছোট মনে হয়। কেন জানেন? আমাদের ওপেন ক্রেডিট, তো ওপেন ক্রেডিটের কারণে আমার খুব তাড়না ছিল ওইদিকে গ্যাপ দিয়ে আসছি। যার কারণে আমার খুব ইচ্ছা ছিল যে তাড়াতাড়ি শেষ করার আরেকটা আচ্ছা, পন্থা হচ্ছে ওপেন ক্রেডিট। তো ইউজুয়ালি 4টা করে সাবজেক্ট দেয়, ফার্স্ট সেমিস্টারে 4টা ছিল, তারপরের থেকে 6টা 7টা করে আমি সাবজেক্ট নিয়েছি। তো যার কারণে আমার ভার্সিটি লাইফটা খুব ছোট। তো এই ছোট আচ্ছা। ভার্সিটি লাইফে এতগুলো স্মৃতি, সেই স্মৃতি থেকে ডিফাইন করে আলাদা করে যে কিছু একটা বলবো, এটা খুঁজে পাওয়া মুশকিল। তবে একটা সিক্রেট যেটা নিয়ে এখনো ভার্সিটিতে গুঞ্জন চলে, এটা বলা ঠিক হবে না। ঠিক আছে, অন্যটা বলি। আহ আচ্ছা, ঠিক আছে। অন্যটা আসলে খুঁজে পাওয়া মুশকিল, তা আমি এটাই শেয়ার করি যে ভার্সিটিতে কখনো কখনো মানে আলোচনার মাঝখানে এমন হতো যে একটা ব্যাপার গুঞ্জন উঠলো যে আমি নিজেকে পরিচয় দিয়ে শুরু করলাম আমি ম্যারিড। আফটার আচ্ছা, অল এটা কি হলো, জানতে জানতে টোটাল ইউনিভার্সিটি জেনে গেল যে আমি ম্যারিড। তো আমি ব্যাপারটাকে এনজয় করতাম যে সবাই এটা জানলে ভালো। এক পর্যায়ে এটা আমাদের টিচার, ইভেন আরো অনেক দূর পর্যন্ত গেল, জানা যায়। তো ফাইনালি কিছুদিন আগের ঘটনা, যেখানে আমি আহ, গেছি, আমার ম্যাডামরা আমাকে জিজ্ঞেস করতেছে, ইভেন আই এম নট জাস্ট ম্যারিড, আই হ্যাভ এ চাইল্ড। ঠিক আছে, শুধু ম্যারিড হলে ওকে, হতো, আমার একটা বাচ্চা। তো ম্যাডাম যখন জিজ্ঞেস করছে আলিম আপনার মন খারাপ কেন, আমি বলছি না ম্যাম তেমন কিছু না। তো আমাকে বলতেছে যে দেখেন, সংসার জীবনে এরকম হয়, বাচ্চা কাচ্চা থাকলে এরকম হয়। আমি তো কিছু বলতে পারতেছি না। তো এটা গেল। ফাইনালি এখন পর্যন্ত আমি ভার্সিটিকে প্রুভ করাইতে পারি নাই যে আমি আনম্যারিড। তো এই ব্যাপারটা ভার্সিটিতে এখন পর্যন্ত চলে যাবে, এখন কনফ্লিক্ট আছে যে ব্যাপারটা নিয়ে দুই দলে বিভক্ত। তো আচ্ছা। এই হচ্ছে ভার্সিটির সব থেকে আমার মজাদার একটা মুহূর্ত, যেটা এখনো ধোঁয়াশা। এই বিষয়টির পিছনে আসলে আপনি ম্যারিড এই বিষয়টা বলার পিছনে কি কারণ ছিল? নিছক কি মজা করা, বা নাকি অন্য কোনো একটা বিষয়ে
যেটা আসলে আপনাকে এরকম একটা আর কি ধোঁয়াশা তৈরি করতে হলো? ইট ওয়াজ এ লিটল জোক। কেমন ছিল যে আমার বন্ধু বান্ধব যারা ছিল আমার সাথে, তো তারা হঠাৎ করে একদিন বলল যে দাদা তো ম্যারিড, ঠিক আছে। আচ্ছা। আমি কি উত্তর দিলাম না। উত্তর না দিয়ে পরবর্তীতে যখন কেউ এসে জিজ্ঞেস করতো খুব অবাক হয়ে যে আপনি ম্যারিড, আমি ব্যাপারটাকে এনজয় করি। ঠিক আছে বল, একটা ফিলিংস নিতে নিতে এটা আসলে একটা মানে মিথ্যা সত্য হয়ে গেল। এখন আমি খুব কঠিন অবস্থাতে আছি ব্যাপারটাকে সত্য প্রমাণ করতে, যে আসলে আমি যেটা বলেছিলাম এটা মিথ্যা। এখন আর কেউ বিশ্বাসই করতে চায় না। তো আজকে তো এটা এই ছাড়া তেমন অনুষ্ঠানের কোনো মধ্যে দিয়ে সবাই সত্যটা জেনে গেল। তো এখানে কাজী রাব্বি আবারও তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। তিনি লিখেছেন, আলিম আমাকে শিখিয়েছে কিভাবে পড়াশোনা করতে হয় ও আমাকে সবসময় উৎসাহ দিয়ে থাকে। আচ্ছা, জি। আ- আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য তো করলেন এবং আমাদের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকে একেবারে পরিষ্কার হয়ে গেল, সবাই জেনে গেল সত্যটা। তো এই মিথ্যাটাকে সত্যতে পরিণত করার কি কোনো পরিকল্পনা রয়েছে? এটা সত্যতে পরিকল্পনা, হ্যাঁ করব। এখন এছাড়া আমার কাছে আর কোনো লাইফ লাইন নাই। যদি থাকতো তাহলে করতাম। এখন আমাকে যেটা করতে হবে, ভাই আমার ফ্যামিলির সঙ্গে কথা বলাইতে হবে, তো ইন্ডিভিজুয়াল সবাইকে কথা বলানো সম্ভব না। আমাকে যেটা করতে হবে, আমার রিলেশন স্ট্যাটাসটা চেঞ্জ করে দিতে হবে, চেঞ্জ করে একটা ছবি আপলোড করতে হবে। এটা ছাড়া আর কোনো উপায় নেই, ঠিক আছে। এছাড়া আমি কোনো উপায় খুঁজে পাই না, যার কারণে আচ্ছা, এখন আপাতত চুপ আছি। এই বিষয় নিয়ে আর কোনো কথা আচ্ছা, ঠিক আছে। স্বর্ণা রয়, আপনি আমাদের সঙ্গে আছেন? জি। হ্যালো। বর্তমান বর্তমান সময়টি তো একেবারে তথ্য প্রযুক্তি নির্ভর। তো তরুণরাও অধিকাংশ সময় এই বিষয়টিতে আসক্ত। কিছু ক্ষেত্রে হয়তোবা ইতিবাচক ভাবে, কিছু কিছু ক্ষেত্রে নেতিবাচক ভাবে। তো আপনি আপনার জায়গা থেকে তরুণদের উদ্দেশ্যে কিছু বলতে চান? দেশটাকে ভালোবেসে দেশের উন্নয়নে তাদের কি ভূমিকা থাকতে পারে? আপনি কি মনে করেন? উম, ব্যক্তিগতভাবে আমি এটা বিশ্বাস করি যে প্রত্যেকটা মানুষের উচিত যে কোনো পরিস্থিতিতে অভিযোজন ক্ষমতাটা বাড়ানো। যার যত আচ্ছা, বেশি অভিযোজন ক্ষমতাটা বাড়বে এবং যে যত বেশি ব্যাপারগুলোকে একসেপ্ট করতে শিখবে, প্রবলেম তো আসবেই। এটা আপনি যত ভালো দেশেই থাকেন না কেন, নিজের দেশে থাকেন না কেন, বা যে কোনো জায়গায় থাকেন না কেন, লাইফে হোক, যে কোনো সার্কামস্টেন্সে প্রবলেম আসবে। এটা একসেপ্ট করে আপনি যত বেশি আগাইতে পারবেন, তত বেশি আপনি ইমপ্রুভ করতে পারবেন, বিকজ আপনি অলরেডি প্রবলেমটা জানেন। ফর এক্সাম্পল, আপনি যদি ডাক্তারের কাছে যান যে আমার একটা প্রবলেম আছে, তাহলে ডাক্তার কিন্তু আপনাকে ওষুধ দিতে পারবে। আর আপনি যদি ডাক্তারের কাছে যায় বলেন যে আমি জানি না আমার কি হয়েছে, তাহলে কিন্তু ডাক্তার আপনাকে ওষুধ দিতে পারবে না। তো প্রবলেম কি আমরা জানি এখন, তো এইটার সলিউশনটা করাটা কিন্তু ইজি। শুধুমাত্র আমাকে জিনিসটা স্বীকার করতে হবে যে একটা প্রবলেম আছে, বা একটা বাজে একটা সিচুয়েশনের মধ্যে আমরা যাচ্ছি। তো এই এই তথ্য প্রযুক্তির যুগে হোক বা আগে হলো হোক, আমি আমি পার্সোনালি তরুণদের উদ্দেশ্যে বলবো যে যেরকম সিচুয়েশন আসুক না কেন, আমাদের সবার উচিত ব্যাপারগুলোকে স্বীকার করে নিয়ে যেটা সবচেয়ে ভালো হয় সেটা মেনে নিয়ে আর কি চলা। এটার চাইতে বড় কোনো উপায় আমার মনে হয় না এই মুহূর্তে আছে। বাকিটা কি বলবো, এটা আমার ব্যক্তিগত মতামত আর কি। আচ্ছা, ধন্যবাদ স্বর্ণা। আমি আব্দুল আলিমের কাছেও জানতে চাইবো যে একই কথা, যে আপনি আপনার জায়গা থেকে কি মনে করেন কিভাবে তরুণরা এগিয়ে আসতে পারে দেশের উন্নয়নে নিজের নিজের ক্ষেত্র থেকে? দেখেন, যদি একটি দেশের শাসন ব্যবস্থা জ্ঞানশূন্য মানুষ দ্বারা পূর্ণ হয়, তবে সেই দেশের সরকার কখনো চাইবে না যে দেশের মানুষ উন্নত শিক্ষায় শিক্ষিত হোক। একটা মানুষ তার সরকারকে দোষ দিতে পারে তার শিক্ষা ব্যবস্থায় সমস্যা, বাট সে কাকে দোষ দিবে? আমি কাকে দোষ দিব? আমি সরকারকে দোষ দিব? এতে কোনো লাভ হবে না। যেটা করতে হবে সেটা হচ্ছে, আমার কাছে আনলিমিটেড অ্যাক্সেস আছে। আমি লাইব্রেরিতে যেতে পারি,
আমি ইন্টারনেটের মাধ্যমে সমস্ত বিশ্বকে হাতের মুঠোয় পেতে পারি, আমি কেন জ্ঞান থেকে বঞ্চিত হব? তো আমাদের বর্তমান দেশের যে ছেলেদের অবস্থা, আমি ছেলেদের কথা শুধু বলি, মেয়েদের কথা তো জানি না। যে আমরা যখন এলাকাতে ছিলাম তখন আমার মনে আছে আমরা কলেজ পর্যন্ত মাঠ ছাড়া কিছু বুঝতাম না, খেলার মাঠ। এখন গিয়ে দেখি আমার বাসায় যেসব পিচ্চিরা আছে, ফোন নিয়ে একটা কোনায় বসে আছে। ফোনে কি করে? ফোনে গেম। গেম খেলতে খেলতে এমন একটা অবস্থা, মনে হয় যে পিঠে একটা তাদেরকে ওই যে ওটা কি বলে, কাঠ দিয়ে বেঁধে সোজা করে রাখতে হবে, মানে ওদের মেরুদণ্ডটাই বাঁকা হয়ে যায়। তো এখানে সব থেকে বড় সচেতনের জায়গা হচ্ছে প্যারেন্টস। প্যারেন্টসরা যদি ছোটবেলা থেকে সচেতন হয় তাহলে এই ব্যাপারগুলোকে রোধ করা যায়। কিন্তু আর একটা ব্যাপার কি, একটা বয়সের পরে আপনি প্যারেন্টস কখনো এটা রোধ করতে পারবে না। তো সেক্ষেত্রে আমাদের সরকারের এই বিষয়ে নীতিমালা প্রয়োগ করা উচিত, এই বিষয়গুলোকে দেখা উচিত। কারণ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নির্ভর করতেছে, আগামী প্রজন্ম তথ্য প্রযুক্তি নির্ভর হবে। অতএব এই ছেলেদেরকে বা মেয়েদেরকে এই বিষয়ে নলেজ থাকলে তারা এই বিষয়ে গেইন করতে পারবে। আমাদের বর্তমান যে বাংলাদেশের প্রেক্ষাপট, এখানে যে অনলাইন মার্কেটিং যেগুলো হয়, অনলাইন যে বিজনেস হচ্ছে, প্রায় $1 বিলিয়ন বিজনেস হয় বাংলাদেশে। এটা ছোট একটা ব্যাপার না। তো এই ব্যাপারটা আমাদের স্টুডেন্ট যারা আছে, ইয়াং জেনারেশন, তারা যদি ঠিকভাবে ইউটিলাইজ করতে শেখে। এখন কম্পিটিশন যুগে যে আমি যে সার্ভিসটা দিচ্ছি আপনিও সে সার্ভিসটা দিচ্ছেন, তো কে টিকে থাকবে? টিকে থাকবে যার সার্ভিস ডিফারেন্ট এবং বেটার। এখানে টর্না রয়, আমি নাম না ভুল করলে কি বললাম মনে হয়, উনি বললেন যে বিজনেস বিবিএ করে অ্যাভেলেবেল। ইয়েস, ইট ইজ ট্রু। বিবিএ অ্যাভেলেবেল ছেলে মেয়ে করতেছে, বাট তাতে কি ফায়দা হচ্ছে? এরা বিবিএ কমপ্লিট করে সর্বোচ্চ কত 10, 12, 15 স্যালারিতে জব করতেছে। তো আপনি যদি ডেইলি হিসাব করেন, তার হিসাব দাঁড়ায় 350, 400, মোর দেন 500 পার ডে। তো আমি এত টাকা পয়সা খরচ করে, এত জ্ঞান খরচ করে, আমি যদি ডেইলি 300, 350 টাকা মজুরি বা বেতনে যদি চাকরি করি, এটা করার থেকে না করা ভালো। আমি মাঝে মাঝে কিছু সিঙ্গারা বিক্রি করে মামা, ওদের সাথে কথা বলি, তো জিজ্ঞেস করি আপনারা কত বিক্রি করেন। তো বলে যে, আমি একজনের কথা বলি গুলশান 2-এ, উনি সকাল বেলায় 3 ঘন্টা সিঙ্গারা বিক্রি করেন, 3 ঘন্টায় সিঙ্গারা বিক্রি হয় 1500। এর পরবর্তীতে উনি বিফ খিচুড়ি বা খিচুড়ি বিক্রি করেন, সেটা বিক্রি করে প্রায় 500 প্যাকেট। এরপরে রাত্রে বিক্রি করে পুরি। তো মান্থলি হিসাব করলে তার প্রফিট মান্থলি দাঁড়ায় 3.5 লক্ষ টাকা। সে একটা টেবিল নিয়ে বসে আছে। তো আমরা যেটা করি, সর্বপ্রথম নিজেকে শিক্ষিত বলে একটা অ্যারোগেন্স তৈরি করি নিজের মধ্যে। তো যেটাই আমাদের ক্ষতির কারণ, আমরা আগাতে পারি। আমাদেরকে আচ্ছা, চিন্তা করতে হবে ডিফারেন্ট। যেমন শিক্ষকেরা একটা কথা বলেছে যে বিজয়ীরা একই কাজ ভিন্নভাবে করে। বিবিএ হতে পারে একটা সাবজেক্ট, বাট ইউ হ্যাভ টু অর আই হ্যাভ টু টেক ডিফারেন্ট ওয়ে, দেন ইট উইল বি সাকসিড। এটা ডাজন্ট ধন্যবাদ ম্যাটার। আব্দুল আলিম, ধন্যবাদ। তো আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। প্রিয় দর্শক, অনেক অনেক ধন্যবাদ পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে থাকবার জন্য। আব্দুল আলিম, স্বর্ণা রায়, আপনাদেরও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের আজকের আয়োজন। সকলে সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আড্ডায় ক্যাম্পাসের প্রিয় মুখগুলোর সাথে। আল্লাহ হাফেজ।